বিগত ৬টা মাস তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে, তাই না? কথাটা বলতেই চোখ দুটো ছলছল করে উঠল রিদিতার। আরিয়ান রিদিতার হাতে নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, আগে সব কথা ভুলে যাও। অতীত মনে রাখলে কষ্ট পেতে হবে। বর্তমানটা নিয়ে খুশি থাকো, তাহলে দেখতে পাবে আর কোনো দুঃখই তোমাকে স্পর্শ করতে পারছে না। আরিয়ান হঠাৎ খেয়াল করলো সকালের সোনালি রোদের আলো হৃদিতার চোখ, মুখ আর চুলে গিয়ে পড়ে সেগুলো চকচক করছে। আর তাতে মেয়েটাকে আরো মোহনীয় আর অনন্দীয় সুন্দর লাগছে। আরিয়ান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিতার দিকে। এ যেন এক ঘোর লাগানো মাতাল করা দৃষ্টি। এই দৃশ্য আরিয়ানের টগবগে মস্তিষ্কে একটা অদ্ভুত সুন্দর শিহরণ জাগিয়ে দিয়েছে বারবার। এক অন্যরকম অনুভূতি আর ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেহ মন। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপা মেয়েটির দিকে। আচ্ছা, মেয়েটিকে তার দৃষ্টিতেই এত সুন্দর লাগে কেন? তাকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বলে বারবার নতুন করে নতুনভাবে নতুন আঙ্গিকে সে হৃদিতার প্রেমে পড়ে যাচ্ছে। এই মুগ্ধতা যেন শেষই হচ্ছে না, বরং দিনে দিনে মুগ্ধতার পরিমাণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। হঠাৎ গলায় কারো স্পর্শ পেয়ে চমকে উঠল হৃদিতা। অবাক হয়ে উপরের দিকে তাকাতেই আরিয়ানের ঘোর লাগানো দৃষ্টি তাকে আরো অবাক করে দিল। সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা আর লজ্জায় মনটা ছেয়ে গেল। হৃদিতার অনেকটা কাছাকাছি এসে তার চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এরপরে তার দৃষ্টি গেল হৃদিতার পাতলা গোলাপি কম্পিত ঠোঁট জোড়ার দিকে। হঠাৎ করে হৃদিতার ভীষণ লজ্জা লাগতে লাগলো। তাদের মধ্যে দূরত্ব খুব বেশি একটা নেই। এর মধ্যে আবার এই বিষয়টা খেয়াল করতেই লজ্জায় আরক্তি হলো তার ফর্সা গাল দুটো। আজ বুঝি লজ্জা পেতে পেতে সে মরেই যাবে। অন্যদিকে আরিয়ানের মধ্যে কোনো ভাবান্তর নেই, তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। সে অদ্ভুত এক ঘোর আর নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল তার দেহ মন। সেই মুহূর্তে নিজেকে সংযত করতে না পারলে সাংঘাতিক কোনো ব্যাপার ঘটে যেত নিশ্চিত। কিন্তু আরিয়ান চায় তার হৃদিকে পবিত্র বন্ধনে বেঁধে পবিত্রভাবে স্পর্শ করতে। তার ভালোবাসার স্পর্শগুলো সে এভাবে কখনোই দিতে চায় না। হৃদিতা ধাতস্থ হয়ে আরিয়ানকে ধরে ধীরে ধীরে বাগানের দিকে নিয়ে এলো। সেখানেই বসেছিলেন মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী। আরিয়ানকে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে অনেক দিন পর বাগানে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার কাছে গেলেন। অশ্রুসিক্ত নয়নে পরম মমতায় ছেলেকে জড়িয়ে নিলেন। ইদানিং ছেলেটাকে তার ছোট্ট বাচ্চার মতো সব সময় আগলে রাখতে ইচ্ছা করে। অতীতের না দেওয়া সব যত্ন, মমতা, ভালোবাসাগুলো উজাড় করে দিতে ইচ্ছা করে। আরিয়ান আগের মতো হাইপার হয়ে নিজের মাকে দূরে সরিয়ে দিল না, বরং নিজেও মাকে আলতোভাবে বুকে জড়িয়ে নিল। এরপর মিসেস শায়লা আরিয়ানের বাম কাঁধটা ধরে তাকে ধরে ধরে সামনে নিয়ে এসে নিজের পাশের চেয়ারটাতে বসালেন। হৃদিতা আরিয়ানের পাশের চেয়ারে বসলো। আরিয়ান এখনো হৃদিতার হাত শক্ত করে ধরে আছে। সকালের উজ্জ্বল আলো আরিয়ানের চোখ মুখে এসে পড়ছে, যেন সেটা নতুন আলোয় আরিয়ানকে রাঙিয়ে দিতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই জেন্টস পার্লার থেকে কয়েকজন লোক এলো। হৃদিতা তাদেরকে কল করে আসতে বলেছে। মিসেস শায়লার কারণ জিজ্ঞাসা করলে হৃদিতা বলল তার জন্য সারপ্রাইজ আছে। প্রায় 1 ঘন্টা পর মিসেস শায়লার কাছে আরিয়ানকে নিয়ে হাজির হলো হৃদিতা। মিসেস শায়লা তখন বিজনেসের কাজে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আরিয়ানকে দেখে তিনি থ হয়ে গেলেন। এ কাকে দেখছেন তিনি? সেই 6 মাস আগের প্রাণবন্ত উজ্জ্বল আর সুদর্শন আরিয়ান। চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে উঠেছে। দেখতে সেই পুরো আরিয়ানের মতোই লাগছে। সেই সুন্দর
স্পাই করা ছিলকি চুল, মায়াবী দুটি চোখ এবং সেই সাথে মসৃণ ভ্রুজোড়া, খাড়া চোখ, নাক, ঈষ গোলাপি ঠোঁট, গালে ট্রিম করা খোঁচা খোঁচা চাপ দাড়ি এবং সুঠাম দেহের গঠনে অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। সেই সাথে ব্ল্যাক বেল দিয়ে ইন করা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর অফ হোয়াইট রঙের স্যুট পরা একটা পরিপাটি আরিয়ান। তোমার ছেলেকে কেমন লাগছে মামুনি? এতগুলো দিন সে নিজের কি হাল করে রেখেছিল, নিজের যত্ন নেওয়া, পরিপাটি হয়ে থাকা সব যেন ভুলে গিয়েছিল। ঘষে মেজে আবার সেই সুদর্শন আরিয়ানকে খুঁজে বের করার একটা চেষ্টা করলাম মাত্র। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, আমি কি হাড়ি পাতিল নাকি যে আমাকে ঘষে মেজে পরিষ্কার করলে? রিদিতা ফিক করে হেসে ফেলল। মিসেস শায়লা আরিয়ানের চোখে মুখে হাত বুলিয়ে আবেগী কণ্ঠে বললেন, সত্যি আমার ছেলেটাকে একদম আগের মতো লাগছে। এতদিন এই রূপ আর বেশভূষা কোথায় ছিল আমার ছেলের? কেমন অগোছালো আর রুক্ষ হয়ে থাকতো। আমি আমার আগের আরিয়ানকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছি। ভিতর আর বাহির থেকে সম্পূর্ণ আমার আগের আরিয়ান হয়ে গিয়েছে। এরপর হৃদিতার দিকে তাকিয়ে হাত দুটো ধরে বললেন, আর এসবের সম্পূর্ণ কৃতিত্ব তোর। তুই না থাকলে কখনোই আমার ছেলেটা আগের মতো হতো না রে। কথা দে মা, তুই সব সময় আমার ছেলেটার পাশে থাকবি, কখনো ওকে ছেড়ে কোথাও যাবি না। হৃদিতা মিসেস শায়লার হাত দুটো ধরে আশ্বস্ত করে কোমল কণ্ঠে বলল, কথা দিচ্ছি মামুনি, তোমার ছেলেকে ছেড়ে কোনো দিনও কোথাও যাব না আমি। বিকেলের দিকে আরিয়ানের বন্ধুরা সবাই এলো। রুফটপে বসে আড্ডা দিচ্ছিল সবাই। আজকে যেন ভার্সিটি লাইফের সেই পুরনো বন্ধু আর আড্ডা দেওয়ার মুহূর্তটা ফিরে এসেছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ তাদের আড্ডা আর হাসাহাসি থামে না। থামবেই বা কী করে? আজকে যে সকলের পরম আনন্দের দিন। তাদের পুরনো আরিয়ান, তাদের প্রিয় বন্ধু আরিয়ান আবার তাদের সাথে সেই পূর্বের মতো মিশে গেছে। এর চেয়ে বড় খুশি আর আনন্দের ব্যাপার আর কি হতে পারে? এক সময় হৃদিতার ট্রেতে করে চা এবং স্ন্যাক্স নিয়ে এসে রুমে প্রবেশ করলো। হৃদিতার পরনে মেরুন রঙের গর্জিয়াস একটা গাউন, চুলগুলো আজকে স্টেচ করা, তবে দুই পাশের হালকা কাল করে কোঁকড়ানো। মুখটা প্রতিবারের মতো অসম্ভব মায়াবী লাগছে। আরিয়ান সেদিকে তাকিয়ে আর দৃষ্টি ফেরাতে পারল না। প্রতিবার কেন যে সে হৃদিতার প্রতি এমনভাবে আটকে যায়, সেটা সে কিছুতেই বুঝতে পারে না। শান্ত সেটা বুঝতে পেরে আরিয়ানকে হালকা একটু গুঁতো দিয়ে গলা খাকারি দিয়ে বলল, বন্ধুরে, ওকে সারা জীবন দেখতে পারবি, এখন একটু আমাদের দিকেও তাকা। আরিয়ান অপ্রস্তুত হয়ে বসে পড়ল। হারামি বন্ধুগুলোর জ্বালায় ওদের সামনে কোনো কিছুই করা যায় না। পান থেকে চুন খসলেই সেটা নিয়ে মজা করা শুরু করে দিবে। শান্তর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওইদিকে হৃদিতা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। বেচারি আসতে না আসতেই ওকে জ্বালায় ফেলে দিয়েছে। ওর শুভ্র মায়াবী ফর্সা মুখটা পুরো আরক্তিম বর্ণ ধারণ করেছে, পুরো একটা লাল পরি হয়ে গেছে যেন। আরিয়ান সেটাও খুব সূক্ষ্মভাবেই খেয়াল করলো। মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল তার। হৃদিতা লজ্জা পেয়ে চলে যেতে নিলেই ঈশিতা ওর হাত ধরে ফেললো, বলল, কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে। হৃদিতা তাকিয়ে দেখলো আরিয়ানের পাশে একটা সিট খালি হয়ে আছে, কিন্তু ও আসার পরে দেখেছিল সিটটাতে শান্ত বসেছিল। ওকে আরিয়ানের পাশে বসতে দেওয়ার জন্যই মনে হয় উঠে গেছে শান্ত। এতে হৃদিতা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হলো। শান্ত সেটা বুঝতে পেরে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, হচ্ছে হচ্ছে, এত লজ্জা পেতে হবে না। কিছুদিন পর তো ভাবি হয়ে যাবে, তখন তো আর এত মস্করা করতে পারবো না। এখন না হয় বন্ধু হিসাবে মস্করা করে নেই একটু। হঠাৎ আরিয়ান বলে উঠল, তাহলে আমিও তোকে আর ঈশিতাকে বন্ধু হিসেবে নিয়ে একটু মজা করে নিই। কদিন পর তো ঈশিতা আমার ভাবি হয়ে যাবে, তখন তো আর মস্করা করতে পারবো না। আরিয়ানের কথায় চুপ হয়ে গেল শান্ত। এই বেটা আবারও ওকে গোল খাইয়ে দিল। ঈশিতাও লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আড়ালে আড়ালে শান্তকে চুপ থাকতে চোখ রাঙিয়ে দিল। এইদিকে সবাই আবারও হাসতে লাগলো। ওদের অবস্থা দেখে সবাই ইচ্ছে মতো মজা নিচ্ছে। এইদিকে হৃদিতার হাতে চা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, সাথে হালকা স্ন্যাক। এতেই যেন অমৃত লাগছে। হৃদিতাও এখন ওদের সাথে পুরোপুরি বন্ধু হয়ে গেছে। তাই
আরিয়ান আর ওদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। রেহান উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যাক, আবারও আমাদের পুরনো আরিয়ানকে ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। কি বলিস তোরা? সবাই হই হই করে রেহানের কথায় সম্মতি জানালো। শাকিল বলে উঠল, তা মামা, টিট দিচ্ছিস কবে? এবার কিন্তু সব টিট একসাথে নেবে বলে দিলাম। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, সব ট্রিট বলতে কি বোঝাতে চাচ্ছিস? এই যে তুই আগে লুকে ফিরে এলি, প্রেম করে ফেললি, দুদিন পর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাবি, এসবের জন্য সব টিট একসাথে দিতে হবে না? আমার ট্রিটের কথা বাদ দে। তুই যে রিঙ্কির সাথে গোপনে গোপনে চক্কর চালাচ্ছিস সেসব কিন্তু আমি ভালো করেই জানি। তোদের প্রেম আর বিয়ের ট্রিটটা কবে দিবি সেটা আগে বল। সবাই দুম করে শাকিলের দিকে তাকালো। বেচারা ভেবাচাকা খেয়ে একদম গোবেচার ভান ধরে বসে আছে। আরিয়ান যে হাটে এভাবে হাড়ি ভেঙে দিবে সেটা সে ভাবতেও পারেনি। অন্যদিকে রিঙ্কি ফোনের অজুহাতে লজ্জা এড়াতে ছাদের অন্য পাশে চলে গেছে। শাকিলের অবস্থা দেখে হৃদিতার বেশ হাসি পেল। আবার আরিয়ানকে বন্ধুদের সাথে এভাবে খোলা মনে আড্ডা দিতে দেখে মনে মনে বেশ স্বস্তিও পেল। শান্ত টিপকিনি কেটে বলে উঠল, আচ্ছা তাহলে এই চক্কর চলে তোদের? এবার দেখ তোদের কিভাবে জ্বালাতন শুরু করি। আমার আর ঈশিতার সময় কম জ্বালাসনি তোরা। রেহান শান্তর কথায় তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস শান্ত, আমাকে আর শ্রাবণীকেও কম জ্বালায়নি এরা। এবার এদের সাথে সাথে যে কয়টা প্রেম করে ধরা খাবে সব কয়টাকে উচিত শিক্ষা দিতে হবে। শাকিল অসহায়ের মতো বলল, বন্ধুর প্রতি এভাবে বদলা নিবি তোরা? নিব মানে? আলবাত নিব। শান্ত ভিলেন মার্কা একটা হাসি দিল। এরপর আরিয়ানকে প্রশ্ন করল, কিন্তু তুই ঘরে বসে ওদের সম্পর্কে কিভাবে জানলি রে? আরিয়ান বেশ ভাব সাপ নিয়ে বলল, এই আরিয়ানের কাছে তো কোনো গোপন খবর থাকে না। আগে তোদের মধ্যে কে কে চক্কর চলতো সব জানতাম, এখনো সবই জানি। তন্ময় এবার বলে উঠল, তুই আবার ভার্সিটিতে জয়েন কর আরিয়ান, এখনো সময় শেষ হয়ে যায়নি। কয়েক মাসের ব্যবধানে অনেক পিছিয়ে গিয়েছিস ঠিক আছে, কিন্তু আবারও কামব্যাক করে তুই তোর স্টাডি লাইফ স্টার্ট করতে পারবি। আর তোর প্রতি প্রফেসর যেমন মিথ্যা অভিযোগ এনেছিল সেটা প্রীতম আর ওর বাবার প্ল্যান ছিল। পরবর্তীতে সব কথা ফাঁস হয়ে গেছে। ওই প্রফেসরকে তখনই সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ওই বেটা প্রীতম ফ্যামিলি সহ দেশ ছেড়ে পালিয়েছে বলেও ওকে আর ধরা হলো না। কিন্তু কয়েকদিন আর বিদেশে লুকিয়ে থাকবে, একদিন না একদিন তো দেশে আসতেই হবে। সেদিন বেটাকে জন্মের শিক্ষা দিব আমরা। তাছাড়া রাইসা আর ওই ফ্রেন্ড মেয়েটার ব্যাপারেও সবাই অনেক আগেই সব কিছু জেনে গিয়েছিল, তাই তোর দিকে আঙুল তোলার সাহস কারোর হবে না। প্রীতমের সাথে সাথে যদি রাইসাটাকেও খুঁজে পেতাম তাহলে দুটাকেই উচিত শিক্ষা দিতাম। এখন তুই এসব কিছু ভুলে আবার ভার্সিটিতে যাওয়া শুরু কর আরিয়ান। সবাই তন্ময়ের কথায় সম্মতি জানালো। আরিয়ান মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তার আগেই হৃদিতা বলে উঠল, আরিয়ান আগামীকাল থেকে ইউনিভার্সিটি যাওয়া শুরু করবে। সবাই হৃদিতার কথা শুনে অবাক হয়ে গেল, সেই সাথে প্রচণ্ড খুশি হলো। হৃদিতা বলে দিয়েছে মানে আরিয়ানকে সেটা অবশ্যই পালন করতে হবে। হৃদিতার কথা অগ্রাহ্য করবে এমন মানুষ আরিয়ান নয়। আরিয়ান আর হৃদিতা এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন চোখে চোখে হাজারো কথা বিনিময় করছে তারা দুজন। এরপর সবাই হৃদিতাকে অনুরোধ করলো একটা গান গাওয়ার জন্য। আরিয়ানের কণ্ঠে গান সবাই বহুবার শুনেছে, এবার হৃদিতার মুখ থেকে শুনতে চায়। আরিয়ান নিজেও সেখানে একমত। হৃদিতা সবার অনুরোধ রক্ষা করতে আরিয়ানকে উৎসর্গ করে খালি গলায় একটা গান গাইল। তাতে গিটারের শব্দ যোগ করলো আরিয়ান। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহুরে। আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহুরে। অপূর্ব গানের গলা হৃদিতার। বাংলাদেশে আসার পর অসংখ্য প্রেম বিরহে বাংলা গান শিখেছে সে। তার মধ্যে একটি তার অন্যতম প্রিয়। আরিয়ানের সম্মোহীন দৃষ্টিতে হৃদিতার পানে তাকিয়ে থেকে তার গান শ্রবণ করতে করতে গিটারের তাল আপনা আপনি বন্ধ করে দিল। হৃদিতার গানের প্রতিটি লাইন যে আরিয়ানের কানে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে, তার হৃদয়ে মস্তিষ্কে মনে আঘাত করছে বারংবার। কি আছে এই মেয়েটার গানের সুরে? এবার হৃদিতার কণ্ঠে প্রেমে পড়ে গেছে আরিয়ান। অবশ্য হৃদিতার ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারত। পিয়ানো বাজাতে খুবই দক্ষ সে। ছোটবেলায় আরিয়ান ওকে পিয়ানো বাজানো শেখাতো। সকলে করতালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল আরিয়ানের। সবাই হৃদিতার কণ্ঠের ভূষী প্রশংসা করতে লাগলো। আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। আরিয়ান, তুই এতদিন কথা বলতে জেনেও কেন আমাদের সাথে কথা বললি না? জানিস তোর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ রেহান অভিমানী কণ্ঠে বলল, ও কত কষ্ট পেয়েছি জানিস? 6 মাস অপেক্ষা করেছি তুই সুস্থ হয়ে ওঠার। কবে তুই আমাদেরকে চিনতে পেরে বুকে জড়িয়ে নিবি আর আমাদের সাথে আবার সেই পুরনো আরিয়ান হয়ে যাবি। শান্ত আবেগী কণ্ঠে বলল, আরে জানো কতদিন পর আজকে তুমি আমাদের সাথে মন খুলে কথা বলছো। এটা যে আমাদের কাছে কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। শ্রাবণী খুশি হয়ে বলল। একে একে বাকি বন্ধুরাও এসব কথা বলে চলল। আরিয়ান শুধু সব শুনেই যাচ্ছে আর মুস্কি হাসছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আরে আরে রিল্যাক্স। এত ইমোশনাল আর সেন্টি হলে আমি তো আবার কোমায় চলে যাব। এবার কোমায় চলে গেলে তোকে লাথি মেরে কোমাই থেকে ওঠাবো। শালা নিচে আরামে ঘুমাতে থাকে, আমাদের কষ্ট দিবি তাই না? মাহিম অস্থির হয়ে বলে উঠল। আরিয়ান তার পিঠে কিল মেরে বলল, আচ্ছা উঠাস, এখন দয়া করে শান্ত হ। এইভাবে উত্তেজিত হলে তোদের প্রত্যেকটার তো বিপি হাই হয়ে যাবে। হঠাৎ শাকিল বলে উঠল, দেখ মামা, শান্ত আর রেহানের সিটিং হয়ে গেছে, কিন্তু বিয়ে কবে করবে সেটা জানি না। আমার নিজেরও কোনো ঠিক নেই কবে বিয়ে করি। এবার সবার আগে তোর বিয়েটা কবে খাবো সেটা বল। উপস্থিত সকলে একটু বিষম খেয়ে গেল যেন। এমন সময় এমন একটা কথা কেউই প্রত্যাশা করেনি বোধ হয়। আরিয়ান আর হৃদিতা লজ্জা পেল, বাকিরা মুখ চেপে টিপে টিপে হাসছে। তুই বললে আমরা এখনই পাত্র দেখা শুরু করি। শাকিল আরিয়ানকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল। এদিকে শ্রাবণী টিপকিনি কেটে বলল, ঘরে এত সুন্দর একজন থাকতে তুই বাইরে কার কথা বলিস রে গাদি? শাকিল শ্রাবণীর কথা বুঝতে না পারলেও শান্ত তার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, এখনো বুঝিসনি গাদা? আমি শুরুর দিকে হৃদিতাকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলাম তার মানেও বুঝতে পারিসনি? শাকিল প্রথমে মাথা চুলকাতে থাকলেও পরবর্তীতে যেন শান্তর ইশারায় সবটা বুঝতে পারল। তখন সে থেকে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে হৃদিতা অস্থির আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঈশিতা ওর অস্বস্তিতার কারণ বুঝতে পেরে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর তোরা। এসব কথা বলে তোরা আমাদের সুইট কিউট গুলুমুলু হবু ভাবিটাকে একদম লজ্জা দিবি না বলে দিলাম। সবাই মুখ গোল করে সুর করে বলে উঠল। ও হঠাৎ তন্ময় বলে উঠল, তুই তো ভারী কৃপণ আরিয়ান। আরিয়ান অবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? হবু ভাবি আমাদের জন্য এত সুন্দর করে চা আর ইস্কন বানিয়ে আনলো, আর তুই সেটার কোনো প্রশংসাই করলি না, এটা হলো? আরিয়ান মুস্কি হেসে হৃদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে মুগ্ধভাবে তাকিয়ে বলল, জাস্ট অসাধারণ। আরিয়ান কি হৃদিতার চা স্ন্যাক্সের প্রশংসা করলো নাকি হৃদিতার রূপের প্রশংসা করলো সেটা কেউই বুঝতে পারলো না। তবে হৃদিতা ঠিকই বুঝতে পারলো আরিয়ান তার রূপ এবং গুণ দুটোই প্রশংসা করেছে। তাই হৃদিতা খুব সুন্দর একটা হাসি দিল, আর সেই হাসি মন কেড়ে নিল আরিয়ানের। হৃদিতার বাম গালের টোলটা এবং ডান ঠোঁটের নিচের লালচে তিলটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো সে। মুগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ান বিমোহিত কণ্ঠে বলল,
এবার আমি আমার রীতিকে স্যাক্রিফাইস করে একটি গান গাইব। গানের প্রতিটা লাইন, সুরের মাধুর্য, অনুভূতি সাগরের ঢেউ খেলানোর প্রতিটা শব্দ, অক্ষর, পঙ্কোক্তি তাকে উৎসর্গ করে গাইব। বলেই হাতের গিটারটায় পুনরায় টুংটাং আওয়াজ তুলে মুহূর্তেই গানের সাথে সাথে সুরের লহরী রচনা করলো সে। এরপর উঠে দাঁড়িয়ে হৃদিতার চারপাশে ঘুরে ঘুরে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গান গাইতে লাগলো সে। হৃদিতাও এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আরিয়ানের পানে। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা। সেই ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আরিয়ানের অন্যান্য অসাধারণ গান এবং সুরের লোহমায়ায় বিমুগ্ধ ও বিমোহিত হয়ে গেল সবাই। বিশেষ করে হৃদিতা যেন আর নিজের মধ্যে নেই, সে হারিয়ে গেছে আরিয়ানের সাথে সম্পূর্ণ অন্য এক জগতে। সেখানে শুধু সে, আরিয়ান আর তাদের অপরিসীম ভালোবাসা বিদ্যমান। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তীব্র থেকে তীব্রতার হৃদয় স্পর্শ নিয়ে হৃদিতা আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে মুচকি হেসে হৃদিতার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুরে নিল। গোধূলির পূর্ব সূর্যের আলো ছেয়ে গেল হৃদিতা আর আরিয়ানের উপর। তারা যেন সাক্ষী হয়ে রইল নীরবে নিভৃত ভালোবেসে যাওয়া দুটি মনে। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্টের বিষয়টা নিয়ে মিসেস আনিকা রহমান অনেক চিন্তিত হয়ে আছেন। কিছুক্ষণ আগে মিসেস শায়লা এবং রেজা চৌধুরী এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে মিস্টার রায়ান শাহরিয়ারের সাথে কথা বলে ঠিক করলেন আপাতত আরিয়ান আর হৃদিতার এঙ্গেজড এবং পরবর্তীতে বিয়ে হলেও হৃদিতাকে তার স্টাডি কমপ্লিট করার জন্য আবার কানাডায় ব্যাক করতে হবে, এমনকি ডাক্তারি ডিগ্রিও নিতে হবে। পরবর্তীতে সে চাইলে বাংলাদেশেও ডাক্তারির জব কন্টিনিউ করতে পারবে। এই কথা মিসেস শায়লা আর রেজা চৌধুরীকে জানিয়ে দিলেন। এই শর্তে রাজি থাকলে তিনি আরিয়ান আর হৃদিতার বিয়েটা মেনে নিতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে মিসেস শায়লা আর রেজা চৌধুরী সম্মতি জানালেন তার শর্তে। তবু আনিকার রহমানের টেনশন কমল না। আদনানকে কি করে এই কথাটা বলবেন তিনি? এই কথাটা একটা বার কানে গেলে আদনান যে কি করতে পারে সেটা তার ধারণার বাইরে। তাও এক সময় কোনো না কোনোভাবে সে তো জানতে পারবেই। তখন যদি আরিয়ান আর হৃদিতার মধ্যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এসব নানা কথা ভেবে ঘরময় অস্থির পায়চারি করছেন তিনি। এমন সময় তার স্বামী মিস্টার রায়ান শাহরিয়ার রুমে আসলেন। তার স্ত্রীকে এভাবে অস্থিরভাবে পায়চারি করতে দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আনিকা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আনিকা রহমান পায়চারি থামিয়ে অস্থির কণ্ঠে বললেন, আরিয়ান আর হৃদিতার বিষয়টা আদনানকে কি করে বলবো আমি?
আমার ছেলেটা তো একেবারে পাগল হয়ে যাবে। ওর ভেঙে পড়া আর কষ্ট আমি চোখে দেখতে পারবো না। আর ও যদি রেগে গিয়ে আরিয়ান আর রিদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করে। রায়ান শাহরিয়ার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি আমার ছেলেকে চিনি আনিকা। ও যতই এরুগের স্বভাবের হোক না কেন, কারো ক্ষতি কখনো চাইতে পারবে না। ও যদি জানতে পারে আরিয়ান আর রিদিতার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে ওদের সম্পর্ক ভাঙার কোনো চেষ্টা করবে না, শিওর আমি। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পাবে। সেই ছোট্টবেলা থেকে ও রিদিতাকে কত ভালোবাসে, তা তুমি আর আমি দুজনেই ভালো করে জানি। তুমিও তো রিদিতাকে আমাদের পুত্রবধূ বানাবে বলেছিলে। আমিও তো ভেবেছিলাম বড় হলে ওকে বউ করে রেখে দেব। কিন্তু এখন কি হলো? আরিয়ানা রিদিতা ভালো চাইতে গিয়ে নিজের ছেলেটাকেই না আবার কষ্টের সাগরে ডুবিয়ে ফেলি। দেখো অনিকা, সব সময় সব চাওয়া পূরণ হয় না। ভুলে যেও না, রিদিতা ছোটো থাকতেই ওর আর আরিয়ানের বিয়ে ওর বাবা রেজা চৌধুরী আর ওর মরহুমা মা আয়শা চৌধুরী ফিক্সড করে রেখেছিলেন, যেখানে আমরা ওর খুব কাছের মানুষ হলেও ওর বাবা মায়ের ইচ্ছাই এখানে প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া মনের উপর কারো জোর চলে না। রিদিতা আরিয়ানকে আর আরিয়ান রিদিতাকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। রিদিতাকে আমাদের পুত্রবধূ বানাতে চাইলেও ও হয়তো দায়বদ্ধতার খাতিরে আদনানকে বিয়ে করে নেবে। আমাদের হাসি খুশির কথা ভেবে হয়তো সংসারও করবে, কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিজেদের মেয়ের মতো করে মানুষ করেছি। কিন্তু মন থেকে যদি ও আদনানকে না চায়, ভালো না বাসে, তাহলে কি ও আর আদনান কেউ সুখী হতে পারবে বলো? তখন আমরা ওদের অসুখী থাকতে দেখে নিজেরা অসুখে থাকতে পারবো না। এর চেয়ে এখন মিসেস শায়লা খান আর ডক্টর রেজা চৌধুরী যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটাই বেটার বলে আমি মনে করি। মিসেস আনিকা রহমান খাটে ধপ করে বসে পড়লেন। সব যুক্তি তিনি বুঝতে পারছেন, কিন্তু তার মন যে মানতে পারছে না। শত হোক আদনান তার নিজের ছেলে, তার কষ্ট তিনি দেখবেন কি করে? আমি একটা কথা বলি কি আনিকা, আরিয়ান আর রিদিতার এঙ্গেজমেন্ট হওয়ার পরেই আমরা বাংলাদেশে যাই। তখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখে আদনান হয়তো আর কিছু করবে না। তুমি শুধু সবকিছু ঠিক হওয়া নিয়েই পড়ে আছো, ছেলেটার কথা একবারও ভাববে না? দেখো আনিকা, সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রাখেন তার সাথেই তার মিল হয়। উনি হয়তো আরিয়ান আর রিদিতার জুটি তৈরি করে রেখেছিলেন, আর আদনানের জন্য হয়তো অন্য কাউকে ঠিক করে রেখেছেন। সময় হলে আদনানও ওর জন্য তৈরি হওয়া মানুষটিকে অবশ্যই খুঁজে পাবে। আদনান এখন সাময়িক দুঃখ পেলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী দুঃখ এড়ানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনিকা, তুমি একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ। মিসেস আনিকা রহমান ছলছল চোখ জোড়া নিয়ে স্বামীর বুকে মাথা রাখলেন। মিস্টার রায়ান শাহরিয়াও পরম মমতায় তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে লাগলেন। মিস্টার রায়ান শাহরিয়ার প্ল্যান করে রেখেছেন এঙ্গেজমেন্টের শেষ হওয়ার কিছুক্ষণ পরই তারা তিনজন খান ম্যানশনে যাবেন, যাতে করে এঙ্গেজমেন্টের সময় আদনান কোনো রূপ বাধা সৃষ্টি করতে না পারে। যথারীতি তিনি মিসেস শায়লা খানকে সেটা ফোন করে জানিয়েও দিলেন। তবে আদনানের সত্যিটা এড়ানোর জন্য যে তারা দেরি করে যাবেন সেটা তিনি বললেন না। মিসেস শায়লা খান প্রথমে আপত্তি করলেও পরে মিস্টার রায়ান শাহরিয়ারের কথা মেনে নিলেন। সময়টা তখন বর্ষার মাঝামাঝি। একটানা মুষলধারে বৃষ্টি আর মেঘদের গুরুম গুরুম আওয়াজের প্রকৃতি জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা এবং নিস্তব্ধতা ছড়িয়ে আছে। রৌদ্রের ছিটে ফোটাও অবধি নেই, অথচ মেঘলা আকাশ, শীতল বাতাস আর মেঘদের উড়ে চলা রিদিতার ভীষণ প্রিয়। সে প্রতিদিন বিকেলবেলা ছাদে গিয়ে এই বিষণ্ণ আবহাওয়া উপভোগ করে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আসে। পরম উল্লাসে রিনিঝিনি পায়ে বৃষ্টি বিলাস করতে থাকা রিদিতাকে দূর থেকে একজোড়া তীক্ষ্ণ মায়াবী এবং ঘোর লাগানো দৃষ্টি অনুসরণ করে, অথচ সেটা হৃদিতার অজানা থাকে সব সময়। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ জুড়ে স্বর্ণালী রোদ্দুর উঠেছে, ঝলমলিয়ে উঠেছে প্রকৃতি।
একঘেয়ে বৃষ্টির পর এই সোনালি রোদ্দুর যেন বরফের মাঝে এক চিলতে আলোর রেখা। সারাদিন হৃদিতা মিসেস শায়লার সাথে কাটিয়ে দিয়েছে। গত 2 দিন হলো আরিয়ান পুনরায় ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। আবারও পুরনো পড়াশোনা লাইফস্টাইলে ফিরে এসেছে সে। সেসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাকিটা সময় হৃদিতা আর পরিবারের সাথেই কাটায় সে। কিন্তু হৃদিতার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়ে যায় বারবার। আরিয়ানের সাথে তার এঙ্গেজমেন্ট এবং বিয়েও যদি হয়ে যায় তবুও সে নিশ্চিত থাকে আবার কানাডায় যেতে হবে। অন্তত খালামণির কথা শুনে সে এটাই বুঝতে পেরেছে। মিসেস শায়লা আর রেজা চৌধুরীর কথা ফেলে না দিতে পারলেও তার খালামণি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে কানাডায় গিয়ে তার স্টাডি কমপ্লিট করতে হবে। তার মাকে দেওয়া তার খালামণির শেষ কথা। হৃদিতাকে তার বাবার মতোই ডাক্তার বানানোর কথা। তার খালামণি হৃদিতাকে দিয়ে পূরণ করেই ছাড়বে। আবারও তার আরিয়ানের মধ্যে দীর্ঘ দূরত্ব সৃষ্টি হবে। এটা ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে হৃদিতার। অবশ্য আরিয়ান এসব সম্পর্কে এখন কিছুই জানে না। এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা জানতে পারলে সে তো হৃদিতাকে জড়িয়ে নিয়ে রীতিমতো খুশিতে লাফাবে। অবশ্য হৃদিতাই সবাইকে আরিয়ানকে এ বিষয়ে জানাতে না বলেছে। সে আরিয়ানকে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চায়। কিন্তু আরিয়ান যখন ওর চলে যাওয়ার ব্যাপারে জানবে তখন নিশ্চয় ভীষণ কষ্ট পাবে ছেলেটা। তাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। তার নিজেরও যে ভীষণ কষ্ট হবে। সেও তো এভাবে চলে যেতে পারবে না। হৃদিতার নিজেকে নিয়ে কোনো ভয় নেই। সে নিজেকে ভীষণ কষ্ট করে হলেও সামলে নিতে পারবে। কিন্তু আরিয়ান, সে কিভাবে নিজেকে সামলাবে? আবারও যদি তার জীবনটা আগের মতো এলোমেলো হয়ে যায়, ভাবতেই বুকের ভেতরটা ধক করে উঠে হৃদিতার। তবে হৃদিতার এতটুকু ভরসা আছে, সে আরিয়ানের বউ হয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে। অন্তত তার প্রিয় মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। কেউ তাদের এই বন্ধন ছিন্ন করে আলাদা করতে পারবে না। আর তাছাড়া এই বিচ্ছেদ সাময়িক হবে। এরপরে পুরোটা জীবন তো সে আরিয়ানের হাতে হাত রেখে পথ চলবে। এই আশায় বুকটা ভরে ওঠে তার। কিছু পেতে হলে কিছু ত্যাগ দিতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই ত্যাগের মধ্যেই হয়তো দুজনের ভালো নিহিত রয়েছে। পরন্ত বিকেলে রুমে এসে বিছানার দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল হৃদিতা। পুরো বিছানা জুড়ে নেভি ব্লু রঙের শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট ও ব্লাউজ, নেভি ব্লু রঙের পাথরের দামি জুয়েলারি, বেলি ফুলের গাজরা এবং অন্যান্য আনুষাঙ্গিক প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে। হৃদিতা অবাক হয়ে সবটা দেখতে ভাবতে লাগলো, এসব তার রুমে কি করে এলো? সে তো কখনো শাড়ি কিংবা এমন জুয়েলারি এবং প্রসাধনী ব্যবহার করেনি। তার রুমে এসব কে রেখে গেল? এসব ভাবতে ভাবতে জিনিসগুলো ধরে একে একে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট খুঁজে পেল হৃদিতা। সেখানে গুটি গুটি অক্ষরে স্পষ্ট বাংলায় লেখা,